গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা না লেখা ফটোকার্ড শেয়ার করছে, আপনাদের দল জামাতে ইসলামের কর্মী সমর্থকরা হ্যাঁ লেখা ফটোকার্ড শেয়ার করছে। এই যে পাল্টাপাল্টি অবস্থান জানান দেওয়ার পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? এতে কি টেবিলের মতো পার্থক্য আপনারা অনলাইনে বা তৃণমূলে নিয়ে এলেন কিনা? এটা ফল কি হবে? আমাকে জিজ্ঞেস করেছেন? জি, ব্যারিস্টার শিশির মনির আপনাকে জিজ্ঞেস করেছি। জি, এটা যে মত পার্থক্যটা হয়েছে, এই মত পার্থক্যটা হয়েছে হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে রিকমেন্ডেশন দিয়েছেন, এই রিকমেন্ডেশনটা বিএনপির পছন্দ হচ্ছে না। বিএনপি এই রিকমেন্ডেশন যেভাবে তারা দিয়েছেন সেভাবে চান নাই। তারা মনে করছেন যে তাদের মতো করে যেভাবে রিকমেন্ডেশন দেওয়ার কথা তারা বলেছিলেন সেভাবে রিকমেন্ডেশন দিবেন। আর আমরাও দেখেছি এখানে ডিসেন্টিং এর পার্টটুকুতে আমরা যেখানে ডিসেন্টিং দিয়েছিলাম সেখানেও আমাদের ডিসেন্টিং কে ঐকমত্য কমিশন রাখে নাই, বিএনপির ডিসেন্টিং কে ঐকমত্য কমিশন রাখে নাই। না রেখে তারা মূল সনদের ওই প্রস্তাবিত বিষয়গুলোকে গণভোটে পাঠাচ্ছে। এই গণভোটে পাঠানোকে কেন্দ্র করে যেহেতু তাদের ডিসেন্টিং পার্টটুকু এখানে রাখা হয় নাই, সেই জন্যই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে সেটি পুরোপুরি আমার বিবেচনায় সংস্কার বিরোধী একটা পদক্ষেপ তারা নিয়েছেন, একটা অবস্থান নিয়েছেন, যে অবস্থানে তারা মেজর সংস্কারের জায়গায় ঐকমত্য কমিশনকে তারা বলছেন যে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে, তাদের কথা শুনে নাই, তাদের মত অনুযায়ী মতামত দেয় নাই, কিংবা তাদেরকে প্রাধান্য দেওয়া হয় নাই। আমি এখানে দেখেছি, আমি যেভাবে দেখি বিষয়টাকে, জামাত ইসলামী বলেন কিংবা বিএনপি বলেন, অন্য কোন রাজনৈতিক দল বলেন, মেজর ডিসেন্টিং যারা দিয়েছেন এই মেজর ডিসেন্টিং গুলোকে ঐকমত্য কমিশন অ্যাকসেপ্ট না করে জনগণের কাছে পাঠাচ্ছেন যে জনগণ এই ব্যাপারে হা না কি বলেন। আমার বিবেচনায় এই হা এবং না এখান থেকে উদ্ধৃত হয়েছে। আমি মনে করি ঐকমত্য কমিশন যে রিকমেন্ডেশন দিয়েছেন, জনগণের বা সরকারের দায়িত্ব হলো এটিকে বাস্তবায়ন করা, একটি আদেশ জারি করা, এই আদেশ জারি করে এর উপর ভিত্তি করে গণভোট অনুষ্ঠান করা, এবং গণভোটে যদি জনগণ হা বলে তাহলে সংবিধান সংস্কার সভায় সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এই যে একটা পজিটিভ টেন্ডেন্সি, পজিটিভ দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা হা বলছি, আর নেগেটিভ দৃষ্টিভঙ্গিকে আমরা না বলছি। সংস্কারের পক্ষে যারা থাকবেন তারা হা বলবেন, যারা বিপক্ষে থাকবেন তারা না বলবেন। জি, এবার অ্যাডভোকেট শিশির মনির, ধরেন গণভোট হলো, ফেব্রুয়ারির আগেই হলো, মানে আপনাদের কথা মতোই হলো, গণভোটে না জয়যুক্ত হলো, তখন আপনারা কি করবেন? অ্যাডভোকেট শিশির মনিকে আমার প্রশ্ন শুনতে পেরেছেন? আচ্ছা, প্রশ্ন শুনতে পারেননি। আমি বরঞ্চ ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে একটু জানতে চাই, গতকাল রাত থেকে আমরা যে এই যে পাল্টাপাল্টি বিএনপি নেতাকর্মীদের না লেখা ফটোকার্ড শেয়ার করছে, এবং এই না দিয়ে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন, কি বার্তা দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে? আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের সম্মানিত মহাসচিব সহ আমাদের স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তাদের মেজরিটি একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেখানেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম 270 কার্য দিবস আলোচনার পরে যে বিষয়গুলোতে দলগুলোর ডিসেন্টিং পয়েন্ট আছে, যা ধরেন যে বিষয়গুলোতে বিএনপি ভিন্ন মত জানিয়েছে বা যে বিষয়গুলোতে জামাত ভিন্ন মত জানিয়েছে, সেই বিষয়গুলো স্পষ্ট না করেই একটা আদেশ জারি করার কথা বলা হচ্ছে, এবং যে ভোটটা যাবে, মানে যেই ভোটে যে প্রশ্নটা থাকবে সেখানে ডিসেন্টিং ব্যাপারটাকেই একেবারে উড়িয়ে দিয়ে একটা মানে তারা সনদটাকে তারা ডিক্লেয়ার করছে। তো এটা আমরা মনে করি জাতিসংঘে একদম স্ট্রেইট অ্যাওয়ে প্রতারণা। এই প্রতারণাটাকে আমরা না বলছি। একই সঙ্গে এই যে গণভোটের কথা আসছে, বিএনপি শুরু থেকেই বলছে যে আমাদের যদি নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, সেই সঙ্গে আমরা গণভোটের আয়োজন করব, একই দিনে আমরা গণভোটটাও করব। আমরা লক্ষ্য করলাম সেই ব্যাপারে ন্যূনতম কোনো কর্ণপাত না করে গণভোটের কথা বলা হচ্ছে, এবং এই গণভোটে মানুষের সামনে যে প্রশ্নটা থাকবে যে এই জুলাই সনদ বা এই সংস্কার কার্যক্রমের সঙ্গে তার সব মানে সে পজিটিভ কিনা, সেই ব্যাপারে তার মতামত পজিটিভ কিনা। কিন্তু তার আগে আপনি চিন্তা করেন, এই যে গণভোটের মধ্যে এক একটা দল এক এক বিষয়ে ডিসেন্ট করলো, এক এক বিষয়ে ভিন্ন মত জানালো, সেটা কিন্তু প্রতিফলিত হতো যদি হয়, তখন দেখা যাবে যে যেই ব্যাপারগুলোতে, ধরি যদি এনসিপি ক্ষমতায় যায়, মানে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরছি, তারা যেই ব্যাপারগুলোতে ভিন্ন মত জানিয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু তারা মানে যদি ক্ষমতায় যায়, যদি জয়যুক্ত হয়, সেগুলোকে ওভারকাম করে ঐক্যমত কমিশনের মূল যে বিষয়গুলো ছিল সেগুলোতে তাদেরকে একমত হয়ে কাজটা করতে হবে। তো এতদিন
আলোচনা 270 দিন মানে 9 মাস অলমোস্ট, এই 9 মাসের আলোচনা তাহলে তো পুরোপুরি বিফলে গেল। তো আমরা সেই প্রতারণাটাকে না বলছি। আবার একই সঙ্গে আমরা দেখছি যে বলা হচ্ছে 9 মাসের জন্য বা 270 দিনের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, অর্থাৎ যেই পার্লামেন্টটা গঠিত হবে সেটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। তাদের বক্তব্য হচ্ছে এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে, আমাদের জাতীয় নির্বাচন তো সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য হচ্ছে না, এটা হচ্ছে একটা জাতীয় সংসদ গঠনের জন্য, এবং সংসদে যারা সংসদ নির্বাচিত হবে তারা তাদের 2/3 মেজরিটি এক্সারসাইজ করে, ভোটিং পাওয়ার এক্সারসাইজ করে, যেই জায়গাগুলোতে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাগুলোতে অ্যামেন্ড করবেন। আবার আপনি লক্ষ্য করুন 270 দিনের মধ্যে যদি সংস্কার নেক্সট পার্লামেন্ট কমপ্লিট করতে না পারে তাহলে এই সংস্কার অটো কমপ্লিটেড হয়ে গেছে বলে গণ্য হইবে। এটা আমাদের দল থেকে বলা হয়েছে, এটা আমাদেরকে সেই ইয়াহিয়া খানের আপনার ওই এফএলওর কথা মনে করিয়ে দিচ্ছে, কিংবা আপনার আইয়ুব খানের ওই ডেমোক্রেসি মানে মৌলিক ডেমোক্রেসির কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা তো আসলে এভাবে হওয়ার কথা নয়। কাউকে কাউকে আবার এই সরকারের শুরুতে যে অটো পাস হয়েছিল সেই কথা মনে করিয়ে দিচ্ছে। রুমিন ফারহানা, আমি আসবো আপনার কাছে। আমি অ্যাডভোকেট শিশির মনিরকে যেই প্রশ্নটি করেছিলাম যে ধরেন গণভোট হলো, ফেব্রুয়ারির আগেই হলো, আপনারা যেমন করে চাচ্ছেন, সেই গণভোটে না জয়যুক্ত হলো, তখন আপনারা কি করবেন? সেই গণভোটে যদি না অ্যাডভোকেট শিশির মনির অ্যাডভোকেট শিশির মনিরকে প্রশ্ন করেছি। অ্যাডভোকেট শিশির মনির, ধরেন গণভোট হলো এবং ফেব্রুয়ারির আগেই হলো, আপনারা যেমনটা করে চাচ্ছেন নভেম্বরেই হলো, এবং সেইখানে গণভোটে যদি না জয়যুক্ত হয় কি করবেন তখন আপনারা? জনগণ যা চাইবে তাই হবে। আমরা কি করব? আমরা তো জনগণের কাছে সবগুলোকে পাঠানো হচ্ছে, এবং জনগণ যদি হা বলে জনগণ হা হবে, জনগণ যদি না বলে এর অর্থ হলো যে প্রস্তাবটা পাঠানো হচ্ছে, যে তফসিলে যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার জন্য পাঠানো হচ্ছে, জনগণ যদি না বলে তাহলে ওইগুলো ইমপ্লিমেন্টেড হবে না। জি, জনগণের ভোটের রায়েই আপনারা, তারা যা বলবে সেটাই মাথা নত করে নেবেন। কিন্তু হয় ওই সংসদ। জি, অ্যাডভোকেট শিশির মনির, আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনো দিনও মেনে নেবে না বিএনপি হার্ড লাইনে। আপনারা এখন কি করবেন? বিএনপি যেহেতু হার্ড লাইনে, না শুনতে পাচ্ছি না তাকে। জি, হান্নান মাসুদ, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ না ফটো কার্ডে ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং খুব একটা অদ্ভুত বিষয় নাকি, এটাই ন্যাচারাল আমি জানি না, যে জামাতে ইসলামের মতো এনসিপিও আসলে ফটো কার্ড প্রচার করছে। সেইটা কি আপনারা এর মাধ্যমে কি বার্তা দিচ্ছেন, যে এনসিপি জামাত একই বার্তা দিচ্ছে, নাকি কোনোভাবে কাকতালীয়ভাবে জামাতের সঙ্গে এনসিপির বার্তাটা মিলে গেছে? না, এনসিপি হ্যাঁ মানে হচ্ছে জুলাই সংস্কার নিশ্চিতের পক্ষে হ্যাঁ, গণভোটের পক্ষে হ্যাঁ, এটা হচ্ছে যখন জামাত বলে নাই তার আগ থেকে হ্যাঁ। জামাত পরবর্তীতে এনসিপি পথ হয়তো ফলো করেছে, তারা যে ভুলটা করেছে সেই ভুল থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। দেখেন, বিএনপি গতকাল থেকে যেই না ফটো কার্ড ব্যবহার শুরু করেছে, এই না ফটো কার্ড ব্যবহারের মধ্য দিয়ে এতদিনের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে না বলেছে বিএনপি। এটার মধ্য দিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ মানুষের পালস যদি বুঝতে না পারে তাহলে এই ধরনের হওয়ারই কথা। বিএনপি তাদের নিজেদের দলীয় জুলাই সনদ চেয়েছে, তারা যেটা হ্যাঁ বলেছে সেটা হ্যাঁ, যেটা না বলেছে সেটা না, এই ধরনের একটা দলীয় সনদ চেয়েছে, যাতে করে তাদের কথাটাই, তারা যেটা বলেছে শুধুমাত্র বিএনপি যেটা বলেছে সেটাই যেন থাকে, তারা যেন তাদের মতো করে সংস্কার করতে পারে। এর বাইরে যেন হচ্ছে দেশের মানুষ, অন্যান্য রাজনৈতিক দল সহ সাধারণ যে মানুষগুলো আছে তাদেররা কি চাই সেটার প্রতি বিএনপির কোনো কর্ণপাত নেই, শ্রদ্ধাবোধ নেই। দেখেন, এই যে আজকে এসে বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলোর কথা বলতেছে, 270 দিন ধরে ঐক্যমত কমিশন
বিভিন্ন প্রপোজাল উপর আলোচনা করেছে, সাংবিধানিক সংস্কারের জন্য আলোচনা করেছে। এই সাংবিধানিক সংস্কারের জন্য আলোচনাটা মূলত হচ্ছে একটা গণপরিষদের মতোই আলোচনা হয়েছে। গণপরিষদের যেভাবে বিভিন্ন সংবিধান পুনর্লেখন নিয়ে কিংবা হচ্ছে সাংবিধানিক সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়, সেই ধরনের আলোচনাটাই কিন্তু 270 দিন ধরে হয়েছে। আমরা চেয়েছিলাম যে গণপরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো নিশ্চিত করা হয়, ভোটের মাধ্যমে যে গণপরিষদ গঠিত হবে সেই গণপরিষদে এই আলোচনাগুলো হোক, কিন্তু বিএনপি সেটা মানা নাই বলে ঐক্যমত কমিশনের মাধ্যমেই এই আলোচনাগুলো হয়েছে। সেই আলোচনার ক্ষেত্রে ঐক্যমত কমিশন অনেকগুলো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে, পরিবর্তন করেছে, পরিমার্জন করেছে। সর্বশেষ যেই সিদ্ধান্তগুলো, যে প্রপোজালগুলা অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, অধিকাংশ মেনে নিয়েছে, সেগুলা তারা সন্নিবেশিত করেছে তাদের প্রপোজালের মধ্যে। সেই জায়গায় তারা উল্লেখ করে দিয়েছে যে হচ্ছে এই বিষয়গুলোতে এই রাজনৈতিক দলটি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এই বিষয়গুলোতে জামাত নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এগুলা বিএনপি জামাতের তাদের সিদ্ধান্ত, কিন্তু ঐক্যমত কমিশন তো সকলের, জামাত, বিএনপি, এনসিপি সহ এই দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে এটা সভাপতিত্ব করছে। তারা যে প্রপোজালটা দেশের মানুষের কাছে উপস্থাপন করবে সেটাই তো গণভোটে যাবে। বিএনপির তৈরি প্রপোজাল তো গণভোটে যাবে না, জামাতের তৈরি প্রপোজাল তো গণভোটে যাবে না। গণভোটে যাবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে ঐক্যমত কমিশন গঠন করেছে তাদের তৈরি প্রপোজাল। এই প্রপোজালের উপর 270 দিন ধরে আলোচনা করে পরিবর্তন পরিমার্জন করে একটা পূর্ণাঙ্গ রূপ জাতির সামনে হাজির করেছে। এটা তো শুধুমাত্র আপনার বিশ্বের কোনো ইতিহাসে আজ পর্যন্ত সংবিধান সংস্কারের জন্য যতগুলা আপনার গণভোট হয়েছে, কোনো গণভোটে কোনো রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট সহকারে গণভোটে গিয়েছে কিনা এটা বিএনপির কেউ বলতে পারবে কিনা আমি জানি না। আমি আজকে পড়তেছিলাম যে হচ্ছে সেই আলবেনিয়াতে 1997 সালের গণভোট, সংবিধান সংস্কারের জন্য যে গণভোট, আপনার পোল্যান্ডে 1997 সালের গণভোট, 2010 সালে তুরস্কের গণভোট, 2010 সালে আপনার 2022 সালে সিলের গণভোট, প্রত্যেকটা গণভোটই নোট অফ ডিসেন্ট বেঁধে রেখে গিয়েছে। যে সকল গণভোটে হাঁ এসেছে, মানুষ হাঁকে ভোট দিয়েছে, সেই সকল গণভোটে নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ প্রপোজাল বাস্তবায়ন হয়েছে। শুধুমাত্র সিলের গণভোটের ক্ষেত্রে আপনার হচ্ছে মানুষ না ভোট দিয়েছে, যার কারণে হচ্ছে কোনোটাই বাস্তবায়ন হয় নাই। ধরেন হচ্ছে গণভোট, বাংলাদেশে গণভোট হলো প্রপোজাল উপর, সরকারের তৈরি প্রপোজালের উপর। এই প্রপোজালটা গণ অভ্যুত্থানে, এই যে গণভোটটা হচ্ছে, এই গণভোটের বৈধতা কি? এই গণভোটের বৈধতা তো গণঅভ্যুত্থান পরবর্তী সরকার যে গণভোটের আয়োজন করছে, যে প্রপোজাল তৈরি করছে, সেটার উপর গণভোট হবে। সেই গণভোটের ক্ষেত্রে আপনাদের মতামত নেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে আপনারা এক পর্যায়ে এসে যখন দেখছেন যে আপনাদের মতের একটু বাইরে চলে গেছে, মানে আপনাদের দলীয় বিবেচনায় যেগুলো আপনাদের সঠিক মনে হয়েছে তার বাইরে চলে গেছে, তখন আপনারা বিরোধিতা শুরু করেছেন। দলের মতের বাইরে গেলে কিন্তু এনসিপিও অনেক কিছু বিরোধিতা করেছে। এটা আসলে ঠিক জুলাই সনদ, জুলাইয়ের স্পিরিট কতখানি আছে, নাকি কিছু জামাতি স্পিরিট, কিছু বিএনপি স্পিরিট, কিছু এনসিপি স্পিরিট, এরকম করে বিভিন্ন দলের স্পিরিটে বিভক্ত হয়ে গেছে, সেটা নিয়ে অলরেডি জনগণ প্রশ্ন তোলা শুরু করেছে। আব্দুল হান্নান মাসুদ, অনেক সময় ফুটন্ত শাপলা না দিয়ে কলি দিলেও কিন্তু আপনারা আপত্তি করেন। এই যে ধরেন ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকা অন্তর্ভুক্ত করার বিষয়ে আপনাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা। আচ্ছা, এই যে ফুটন্ত শাপলার জন্য আপনাদের যে জেদ বলবো না, এটা আসলে আমি ঠিক সঠিক টার্মটা বুঝতে পারছি না, সেই আচরণটা কেমন, সেটা কাদের মতো আচরণ? আর রাজনীতিতে এনসিপি তো অন্য যে কোনো দলের তুলনায় সদ্য ভূমিষ্ঠই নাকি? হ্যাঁ, এনসিপি সদ্য ভূমিষ্ঠ হয়। এনসিপি হচ্ছে এই জেদ দিয়ে সদ্য ভূমিষ্ঠ হয়েছে। এনসিপির জন্মটা হয়েছে জেদের পরিপ্রেক্ষিতে। হাসিনা সরকার যখন হচ্ছে পুরো আন্দোলনকে দমিয়ে ফেলেছে, তখন এনসিপির এই নেতৃবৃন্দ জেদ ধরেছে বলে হাসিনাকে পালাতে হয়েছে। তারা জেদ ধরে রাস্তায় টিকেছিল বলেই, তারা কোনো ধরনের সমঝোতা করে নাই বলেই তাই এই শেখ হাসিনা পালিয়ে নতুন বাংলাদেশ এসেছে। আমাদের এই জেদটা হচ্ছে ওই জায়গায় যে জেদটা মূলত খামখেয়ালিপনার বিরুদ্ধে। আমি এর আগেও কথা বলেছি, নির্বাচন কমিশন আমাদেরকে শাপলা দিবে না, কারণ কি দেখিয়েছে যে হচ্ছে তাদের তফসিলে নেই, তাদের তফসিলে না থাকলে শাপলা দেয়া যাবে না। তারা এই ধরনের একটা কারণ দিয়েছে যেটা কোনো আইনি ভিত্তি নেই। আমরা বলেছি আমাদেরকে আইনি ব্যাখ্যা দেন কেন শাপলা দেওয়া যাবে না। তারা মৌখিক অনেক ব্যাখ্যা দিয়েছে, আমাদেরকে লিখিতভাবে আইনি কোনো ব্যাখ্যা দেয় নাই। আমরা বলছি নির্বাচন কমিশনের অবশ্যই জাতির কাছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সেই দায়বদ্ধতা না দেখে তারা বলছে আমরা এর কোনো ব্যাখ্যা দিব না, আমরা দিতে পারবো না, মানে দিতে পারবো না। কিন্তু আমরা বলছি বাংলাদেশের যতগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেককেই কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা ব্যাখ্যা দিয়ে নিতে হবে। তারা বলছে আমরা হচ্ছে, তারা যখন ব্যাখ্যা দেওয়ার কথা বলেছে তারা বলছিল যে হচ্ছে আমরা এই তফসিলে নাই বিদায় দিতে পারতেছি না। তাহলে তো তফসিল সংশোধন হলো,
তফসিল সংশোধন করে আপনি শাপলা কলি তফসিল সংশোধন করে শাপলা কলি অন্তর্ভুক্ত করতে পারলেন, শাপলা কেন পারলেন না, এর কোনো ব্যাখ্যা আছে? এখন যদি হচ্ছে আপনি তো আইনের কথা বলছেন, আমি একটু ভোটের মাঠের কথা বলি। আচ্ছা, লোকে কি আসলে শাপলা ফুটেছে নাকি এখনো ফুটন্ত বা মানে কলি অবস্থায় সেটা দেখে আপনাদের ভোট দিবে, নাকি হান্নান মাসুদ কয়টা তরুণ বানিয়ে এলাকায় ঢুকলো, কোন গাড়িতে চড়লো, এনসিপি নেতারা কোথাও চাঁদাবাজি বা সচিবালয় সুপারিশ বাণিজ্য করলো কিনা, ভোট দেওয়ার বা না দেওয়ার ক্ষেত্রে লোকে আসলে কি দেখবে? কলি দিয়ে কি জনগণের মন জয় করা যাবে না? ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ কি দেখবে আমরা সেটা জানি না, আমরা চ্যালেঞ্জ ছুটছি, আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জ ছুটছি হচ্ছে পূর্ণ এস্টাবলিশমেন্ট আর খামখেয়ালিপনার বিরুদ্ধে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে কেউ কথা বলে নাই, আমরা আমলাতন্ত্র সংস্কারের ব্যাপারে কথা বলছি, আমরা আর্মি সংস্কারের ব্যাপারে কথা বলছি, আমরা কথা বলছি হচ্ছে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে যেখানে সবাই চুপসে গেছে, আমরা পুলিশ প্রশাসন সংস্কারের ব্যাপারে স্ট্যান্ড নিয়েছি, আমরা একইভাবে নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছি। এখানে আমরা শাপলা পেলাম নাকি পেলাম না, আমরা সেটা সবচাইতে বড় কোশ্চেন না, বড় কোশ্চেন হচ্ছে আমাকে কেন দেওয়া হবে না সেটার আইনি ব্যাখ্যা চাই। আমরা বলছি ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যতে তো অনেক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করবে, তাদেরকেও যদি তাদের পছন্দের প্রতীক দেওয়ার ক্ষেত্রে খামখেয়ালিপনা প্রদর্শন করে তাহলে তারা কি করবে? খামখেয়ালিপনা প্রদর্শনের কোনো সুযোগ নেই, আইনি ব্যাখ্যা দিয়েই আপনাকে আমরা কোনো ধরনের মানুষের ভোট দেওয়ার সিদ্ধান্ত মানুষ নিবে, আমাদের কর্মকাণ্ড দেখে নিবে। আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমরা যদি মানুষের কাছে সেভাবে যেতে পারি, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে তাহলে আমাদেরকে ভোট দিবে। কিন্তু আমরা জন্মের পর থেকেই বাংলাদেশের পূর্ণ যতগুলো এস্টাবলিশমেন্ট রয়েছে, জন্মের পর থেকে বাংলাদেশের পুরাতন যত অব্যবস্থাপনা রয়েছে, যত খামখেয়ালিপনা রয়েছে, যত স্বৈরতন্ত্র রয়েছে, ফ্যাসিজম রয়েছে, প্রত্যেকটাকে আমরা চ্যালেঞ্জ করছি। এবং সেই খামখেয়ালিপনার বিরুদ্ধে আমাদের ফারহানা আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় তাহলে বিএনপি কি করবে? জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, সরকার যদি সেই সিদ্ধান্ত নেয়, তাহলে সময়ের সঙ্গে যেটা করবার দরকার বিএনপি নিশ্চয়ই দলীয় আলাপ আলোচনার পরে সেই সিদ্ধান্ত নেবে। তবে একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলি, বাংলাদেশকে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা নির্ধারিত হয়েছে সেটা যদি কোনো কারণে পিছিয়ে যায়, সেটা কোনো কারণে যদি অনিশ্চয়তা তৈরি হয়, বাংলাদেশকে সেটা এফোর্ড করতে পারার অবস্থায় আছে কিনা এই প্রশ্নটা আমি রাখছি। কারণ আপনি দেখুন, আমি যে ব্যবসায়ী বা সিপিডির মতো সংগঠন, থিঙ্ক ট্যাঙ্ক, তারা কি বলছে, কিংবা আমাদের আমদানি রপ্তানির তথ্য কি দিচ্ছে, বিনিয়োগের অবস্থা কি, বাংলাদেশে ব্যাংক খাতের অবস্থা কি, এগুলো যদি একপাশ ছড়িয়েও রাখি, আর ঘোষণা দিয়েছে যে যদি নির্বাচন না হয় বা যদি একটা নির্বাচিত সরকার না আসে আর হবে না। তো আমরা খুব স্পষ্ট যে বাংলাদেশে যদি একটা দ্রুত নির্বাচনের পথে না যায় তাহলে ন্যূনতম যেই স্বস্তিটা থাকবার কথা একটা গণতান্ত্রিক দেশে সেটা থাকবে না। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান, আপনি যদি অর্থনীতির অবস্থার দিকে তাকান, আপনি যদি সামাজিক অস্থিরতার দিকে তাকান, এবং রাজনৈতিক অস্থিরতা তো আছেই সেই সঙ্গে, এই সকল কিছু বিবেচনায় নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই যার যার নিজস্ব দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থের ব্যাপারে চিন্তা করা উচিত। আচ্ছা নিকোল, হোয়াট ইফ গণভোটে, যে প্রশ্নটি আপনি অ্যাডভোকেট শিশির মনিরকে করছিলেন, যে হোয়াট ইফ না ভোট জয়যুক্ত হলো, অথবা ধরুন আপনি নির্বাচনের আগে গণভোটের আয়োজন করলেন, যে প্রশ্নটা আপনি আমাকে করছিলেন, এবং সেখানে ভোটার টার্ন আউট হলো 10% অর বিলো 10%, তখন আপনি কি করবেন বা তখন আপনি সেটাকে কিভাবে দেখবেন? বিকজ বাংলাদেশের ইতিহাসে গণভোট মাত্র 3 বার হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, এরশাদের সময় হয়েছে, এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। এই 3টা সময় কিন্তু হ্যাঁ নাতে উত্তর দেয়া যায় এইরকম প্রশ্নের ভিত্তিতে গণভোট হয়েছে, এবং ভোটার টার্ন আউট অলমোস্ট 80% অ্যাবভ ছিল। এই গণভোটে যেহেতু সাংবিধানিক প্রশ্ন জড়িত, এবং বাংলাদেশের, আমি নিজে আমার এলাকায় কাজ করছি, আমার যে 2 ভাই আজকে যুক্ত আছেন রাজনীতির অনুষ্ঠানে, তারা তাদের একজন নিজে এখনো তার এলাকায়, আরেকজনও খুবই ফ্রিকোয়েন্টলি তার এলাকা ভিজিট করেন। সুতরাং আমরা কম বেশি সবাই জানি যে দেশের মানুষের মূল চিন্তা কিন্তু উচ্চ কক্ষ হবে না নিম্ন কক্ষ হবে, উচ্চ কক্ষে পিআর এর ভিত্তিতে যাবে নাকি ফার্স্ট পাস দ্য পোস্ট ভিত্তিতে যাবে, আপনার গণভোট কবে হবে, এগুলো তাদের আসলে মূল কনসার্ন না। তাদের মূল কনসার্ন হচ্ছে তারা ঠিক
মতো সস্তায় জিনিস কিনতে পারছে কিনা, খাবারটা সস্তায় খেতে পারছে কিনা, চিকিৎসা ব্যবস্থার অবস্থা কিরকম, স্বল্প মূল্যে বা বিনামূল্যে তারা ওষুধ পাচ্ছে কিনা, সরকারি হাসপাতালগুলোতে তারা সেবা পাচ্ছে কিনা, তাদের ছেলেরা পড়াশোনা শেষ করে কিংবা ধরুন একটা মোটামুটি পড়াশোনা করবার পরে চাকরি পাচ্ছে কিনা, দেশের বাইরে গিয়ে কিছু রোজগার করে দেশে মা বাবা সন্তান বা পরিবারকে সাপোর্ট করতে পারছে কিনা, এগুলো হচ্ছে তাদের মূল কনসার্ন। তো তারা যখন দেখবে যে এমন একটা বিষয়ে গণভোট হচ্ছে যে বিষয়টা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নাই, তাদের প্রতিদিনকার জীবনের সঙ্গে এই বিষয়গুলোর কোনো সংযুক্তি নাই, তখন আপনার মনে হয় না যে ভোটার টার্ন আউটটাও একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং এট দ্য সেম টাইম না ভোট জয়যুক্ত হবার একটা বড় সম্ভাবনা তৈরি হবে। এবং আপনি অলরেডি আপনার প্রশ্নের মাধ্যমে বলেছেন যে বিএনপি সহ অনেকগুলো দল কিন্তু নায়ের ক্যাম্পেইন করছে। বিএনপির অনেকগুলো দল বলছে বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিল তারা করবে, সেই সঙ্গে যদি আওয়ামী লীগ যুক্ত হয় ভেরি লজিক্যালি তারা মনে করবে যে সংস্কার আসলে হওয়া উচিত না। তো আওয়ামী লীগ যদি না ভোটের ক্যাম্পেইন করে সাথে বিএনপির না ভোটের ক্যাম্পেইন যুক্ত হয়, আপনি চিন্তা করেন তো না ভোট জয়যুক্ত হওয়ার সম্ভাবনা কতদূর বেড়ে যায়। তাহলে কি দাঁড়াবে? এই যে 270 দিনের আলোচনা, মাথা ঘামানো, সংবিধান নিয়ে এক এক দলের নেতাদের একেবারে রাতের ঘুম হারাম হয়ে যাওয়া এবং অনেক কষ্টে টেনে টুনে একটা মোটা দাগে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমতে আসা, পুরাটাই কি পানিতে চলে যাবে না? তো এই সম্ভাবনাগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। সে কারণে বিএনপি বলছে যে গণভোটটা নির্বাচনের সাথে হোক, তাহলে অন্তত মানুষ কিছুটা হলেও সেই দিকে ফোকাস করবে। যে অ্যাডভোকেট শিশির মনির আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম। নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়, সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে এবং তিনি যেটা বলছেন যে জামাত জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে। এমনিতে একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন, এর ফলে গণভোটের গুরুত্ব হারাবে বলে মনে করে জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত ইসলাম কি তাড়াহুড়া করছে কিনা, মানে শুক্রবারের মধ্যেই আদেশ জারি করতে হবে, তারপরই গণভোটের ডেট ফিক্স করতে হবে, একই দিনে যদি জাতীয় নির্বাচন ও গণভোট হয় তাহলে যেটা অনেকেই বলছে বা বিএনপি বলার চেষ্টা করছে যে রাষ্ট্রের খরচ বাঁচবে, রাজনৈতিক দলগুলো একসঙ্গে দুটি বিষয় প্রচারণা করতে পারবে। দুটি ভিন্ন সময়ে গণভোট ও জাতীয় নির্বাচনের চেয়ে একই দিনে হওয়া ভালো কিনা জানতে চাই। নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ও তো আছে, নভেম্বরে আসলে নির্বাচন কমিশন গণভোটের মতো এত বড় আয়োজন করতে পারবে কিনা। একটা বিষয় কি খেয়াল করেছেন যে বিএনপি কেন নায়ের দিকে রওনা দিবে? তাতে বিএনপির লাভ কি হবে? এই রাষ্ট্রের কি লাভ হবে? একটা সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে কেন বিএনপি দাঁড়াতে যাচ্ছে? যে শুধুমাত্র তাদের মতো হয় নাই তাই ডিসেন্টিং দিয়েছে, ঐকমত্য কমিশন ডিসেন্টিংটা অ্যাকসেপ্ট করে নাই, না করে গণভোটে পাঠাচ্ছে, তাতে বিএনপি এত ক্ষিপ্ত হলো কেন? এই প্রশ্নের জবাব যদি আপনি খোঁজেন তাহলে সকল ফলের বিড়াল এখানে বের করা সম্ভব। আমি তো মনে করি এটা শুধুমাত্র আমিত্ব, অহংকার বোধ এবং নিজের মতামতের বিরুদ্ধে কোনো কিছু মেনে নেওয়া যাবে না, এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্যই তারা আজকে এই পজিশন নিচ্ছে। মনে করেন তারা বড় দল, তারা মনে করেন আগামী তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এই জন্য তারা যেটা বলবেন বাকি সবাইকে এটাই মেনে চলতে হবে। এই যে একটা আমিত্ব, অহংকার বোধ, আমি, এই জায়গায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই অবস্থান থেকে তাদেরকে সরে আসা উচিত আমি মনে করি। কেন জানেন? এই যে এক অহংকার বোধ, এই অহংকার বোধ থেকে যদি সরে আসা না যায় তাহলে কোনো সংস্কারকে তারা মেনে নিতে পারবেন না। আপনি জানেন তারা সংস্কারের মূল কোন জায়গায় ডিসেন্টিং দিয়েছে? ডিসেন্টিং দিয়েছে উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে গঠিত হবে কি হবে না এই মর্মে তারা ডিসেন্টিং দিয়েছে। উচ্চকক্ষ তারা চান, নিম্নকক্ষও তারা চান, কিন্তু সকল রাজনৈতিক দল চান উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে হোক, কিন্তু বিএনপি সেটা চান না। এবং একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এটাও তারা চান না। এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটাও তারা চান না। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের চতুর্থ যে অপশন আছে এটাও তারা চান না। তাহলে তারা মেজর বিষয়গুলোতে এই যে একটা ডিসেন্টিং দেখেছেন, তাহলে সংস্কার প্রক্রিয়ার, সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি?
মূল উদ্দেশ্য কি চোর পুলিশ খেলা, নাকি গঠনতন্ত্রের ভিতরে একটা পাওয়ার পলিটিক্স এর মধ্যে ব্যালেন্স আনা? পাওয়ার পলিটিক্স এর মধ্যে যদি ব্যালেন্স না আনা যায় তাহলে সংস্কার হবে কি? আগামীর পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, সেখানে কারা ইলেক্টেড হবে, কিভাবে সরকার গঠিত হবে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সম্পর্ক কি হবে, এগুলো আমরা অতীতে নির্ণয় করতে পারি না দেখেই তো আমাদের দেশে একনায়কতন্ত্রের ব্যবস্থা ডেভেলপ করেছিল। আলোচনা করে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেখানে গিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশনের প্রশ্ন এসেছে সেখানে বিএনপি বেঁকে বসছে। কারণ তারা কি চান? তাহলে পাওয়ার কনসেন্ট্রেশন চান, পাওয়ারকে এক জায়গায় চান, পাওয়ারকে এক ব্যক্তির হাতে চান। আমরা তো জনগণের হাতে পাওয়ার চাই, আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের হাতে পাওয়ার চাই, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চাই, আমরা ব্যক্তির চাইতেও সিস্টেমকে বেশি গুরুত্ব দিতে চাই। এই পলিসির ভিত্তিতে আমাদের দেওয়া নোট অফ ডিসেন্টকেও ঐকমত্য কমিশন ডিসরিগার্ড করে গতকালকে তালিকা প্রকাশ করেছে। কোথায়? আমরা তো মেনে নিয়েছি। আমরা তো এই ঐকমত্য কমিশনের দেওয়া ডিসেন্টিং কেন বাদ দেওয়া হলো এই মর্মে তো আমরা ঐকমত্য কমিশনকে প্রতারক বলি। আমরা ঐকমত্য কমিশনকে বলি যে তারা মতানৈক্য তৈরি করছে, মতৈক্যের বিরুদ্ধে মতানৈক্য তৈরি করছে। ঐকমত্য কমিশনের যদি এই ক্ষমতা না থাকে যে কার ডিসেন্টিং সে অ্যাভয়েড করবে আর কে ডিসেন্টিং সে অ্যাকসেপ্ট করবে, তাহলে ঐকমত্য কমিশনের কি ক্ষমতা নাই? অ্যাডভোকেট শিশির মনির, পাল্টা একটা প্রশ্ন করি আপনাকে। বিএনপি বড় দল, বড় স্টেক হোল্ডার, সেই জন্য যদি বিএনপি তাদের আসলে জেদ ধরে রাখবার জন্য আপনি মনে করেন যে নাটাকে প্রাধান্য দিচ্ছে, জামায়াতে ইসলামীও যে কম শক্তিশালী নয় সেইটা বোঝানোর জন্যই কি আসলে একই দিনে করতে চাচ্ছে না গণভোট, কিছুটা আগে করতে চাচ্ছে এইরকম একটা কিছু? কারণ আমি বললাম আপনাকে যে খরচ বাড়বে, ইলেকশন কমিশন প্রিপেয়ার কিনা, সেই বিষয়গুলো মাথায় রাখছেন কিনা? জামায়াতের কি কিছু প্রমাণ করবার বিষয় আছে যে আমরা আসলে পিআর নিয়ে বেশি সুবিধা করতে পারিনি, এখন আমরা গণভোট নিয়ে একটা বিএনপিকে দেখিয়ে দিব আমরাও একটা কিছু? মোটেও না। বিএনপি বলুক, দেখেন বিএনপি মেনে নেই উচ্চকক্ষ পিআর, বিএনপি তো মেনে নিচ্ছে না। আমরা কি বলেছি? আমরা বলেছি খরচ, আপনি তো বলছেন আপনি একদিনেই করেন আর আগের দিনেই করেন, আপনার কি গণভোটের জন্য কি সেপারেট ব্যালট বাক্স দিতে হবে না? অবশ্যই সেপারেট ব্যালট বাক্স দিতে হবে। ব্যালট কি সেপারেটলি প্রিন্ট করতে হবে না? অবশ্যই ব্যালট সেপারেটলি প্রিন্ট করতে হবে। আর তাহলে আপনি ব্যালটও সেপারেটলি প্রিন্ট করবেন, বাক্সও সেপারেটলি করবেন, তাহলে খরচ কি একদিনে করলেও তো বাক্স লাগবে, একদিনে করলেও তো আপনাকে ব্যালট লাগবে, আগের দিনে করলেও তো ব্যালট লাগবে, 5 দিন আগে করলেও তো ব্যালট লাগবে, বাক্স লাগবে। সুতরাং খরচের প্রশ্ন কোথায় আসছে? খরচের প্রশ্ন আসতেছে শুধু পরিবহন। আর গণ অভ্যুত্থানের পরে একটা বাংলাদেশের সাংবিধানিক সিস্টেম একটা নতুন ডাইমেনশন নিতে যাচ্ছে। আপনি এখানে কয় লক্ষ টাকা খরচ হবে, কয় কোটি টাকা খরচ হবে, এটাকে বড় আর্গুমেন্ট করবেন, নাকি বিষয়টা কি করে সুন্দর করে অ্যাকসেপ্টেবল মেকানিজমে করা যাবে এটা আর্গুমেন্ট করবেন? আর ব্যালট বাক্স আলাদা করে ছাপাইতে হবে তো উভয় ক্ষেত্রে, আলাদা করে তো ব্যালটও ছাপাইতে হবে। তাহলে খরচের বিষয়টা কি? অতীতে 3টা গণভোট হয়েছে। আমার বন্ধু যিনি আর্গুমেন্ট করছেন রুমিন ফারহানা আপা, তার দল গণভোট করেছিল। তিনি জানেন না কোন বিষয়ে গণভোট হয়েছিল তখন? তিনি জানেন না? মাত্র যেদিন ঘোষণা দিয়েছেন তার 21 দিনের মাথায় তারা গণভোট করেছিলেন, 27 দিনের মাথায় গণভোট হয়েছে আগে, 29 দিনের মাথায় গণভোট হয়েছে আগে। আর এখন সেটি করার জন্য ওনারা বলছেন তাড়াহুড়া হবে। আসল কথা কি জানেন? আমি থলের বিড়ালটা ভেঙে দিব আজকে এখানে। আমি বলছি আসল কথা হলো সংস্কারের যে এজেন্ডাগুলোর সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছিলেন, তারা চান না এটা জনগণ দ্বারা আগে অ্যাপ্রুভড হোক। তারা চান, তারা মনে করেন ইলেকশন হবে, ক্ষমতায় আসবে, এরপরে বাকি সবাইকে তারা তাদের পিছিয়ে ঘোরাবে। আচ্ছা, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা কি, জি আপনি থলে থেকে যে বিড়ালটা বের করলেন সেটাই আসল বিড়াল কিনা আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে একটু জিজ্ঞেস করি। ব্যারিস্টার রুমিন ফারহানা, এনসিপি ও জামাত সহ অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট গুলোও কিন্তু রাখা হয়নি, আপনারা কি ইগোইস্টিক কোনো কারণে মানতে পারছেন না বিষয়টিকে? এইরকম যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তিনি বলেছেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সনদ স্বাক্ষরিত হয়েছে কমিশনের দেয়া সনদ বাস্তবায়নের সুপারিশে তার হুবহু প্রতিফলন নেই। রেফারিকে তারা কখনো গোল দিতে দেখেননি, কিন্তু এখন মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টে রাজনৈতিক দল একই পক্ষ। আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চেয়েছেন, সরকার সেটা মেনে নিয়েছে। আপনাদের দাবি মানলে রেফারি ঠিক, আর কোনোভাবে না মানলে রেফারি নিজেই গোল দেয়, এরকম কিনা? নিকোল, আমরা যে সনদে স্বাক্ষর করেছি, পলিটিক্যাল পার্টিগুলো যে সনদে স্বাক্ষর করেছে, সেটা ট্রু রিফ্লেকশন কেন থাকবে না মূল সনদে? 1, 2 হচ্ছে যখন সেখান থেকে ডেভিয়েট হয়ে যায়, যখন নোট অফ ডিসেন্ট গুলো সেখানে রিফ্লেক্টেড হয় না,
তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো গত 270 দিনের যে আলোচনা, সেই আলোচনার আর কোনো অর্থ থাকে না। 3 হচ্ছে, আমরা কি সকল দল নাকে খত দিয়ে এই এগ্রিমেন্টে এসেছিলাম যে নো ম্যাটার হোয়াট আমরা সবাই সব বিষয়ে সব পয়েন্টে একেবারে দাড়ি কমা সেমিকোলন সহ একমতে আসবো, নাকি